টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি আরও একটা নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা ভেক্টরের এই 12 নম্বর প্রশ্নটি সমাধান করব, অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 11 নম্বর প্রশ্নটি সমাধান করব। এই কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। একটু ভালো করে বোঝার চেষ্টা করো কোশ্চেনে কি বলছে। দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, এটা তো বুঝলাম। ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা, ত্রিভুজের বাহু মোট 3টা, একটার মধ্যবিন্দু দিয়ে একটা রেখা আঁকবো যেটা অপর একটা বাহুর সমান্তরাল হবে, এবং 3 নম্বর যে বাহুটা থাকবে তার মধ্যবিন্দুগামী হবে। এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলছে। তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। এটা প্রমাণ করার চেষ্টা করব। আমি একটু বোঝাই তোমাদের এখানে প্রশ্ন আসলে কি বলেছে। যে একটা ত্রিভুজ, তো আমি একটা ত্রিভুজ এঁকে নিই। এখানে মনে করো যে এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু, আগে ত্রিভুজের একটা নামকরণ করি। মনে করো এই ত্রিভুজের নাম হচ্ছে ABC। ওকে, তাই ABC হচ্ছে ত্রিভুজ। তাহলে যে কোনো এক বাহুর মধ্যবিন্দু, তাহলে মনে করো যে এবি বাহুর মধ্যবিন্দুটাকে আমি নিতে পারি এ, এখানে নিলাম হচ্ছে এক বাহুর মধ্যবিন্দু ই, এর একটা নাম দিয়ে দিই ই। এখন অপর বাহুর সমান্তরাল, যদি আমি এটাকে এবি এর বিসি এর সমান্তরাল করি তাহলে এদিকে যাবে, আর যদি আমি বিসি এর সমান্তরাল না করে এসি এর সমান্তরাল করি তাহলে এদিকে আসবে। বুঝতে পারছো কি না? এই যে সমান্তরাল, আবার এদিকে দিলেও সমান্তরাল হতে হবে। তাহলে মনে করো যে আমি এখান থেকে বিসি বাহুর সমান্তরাল করে নিলাম, বিসি বাহুর সমান্তরাল করে তার নাম দিলাম হচ্ছে এফ। এখন ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে ভেক্টরের সাইনগুলো দিতে হবে। ধরো ভেক্টরের সাইন কিভাবে দিবা, ত্রিভুজে যেভাবে নামকরণ করেছো সেইভাবে ভেক্টরের সাইন দিবা, অর্থাৎ অ্যালফাবেটের ক্রম অনুসারে। তাহলে এ থেকে বি এর দিকে ডিরেকশন এবি, এবি সাইড মূল ত্রিভুজের, তারপর হচ্ছে বিসি, বি থেকে সি এর দিকে ডিরেকশন, এ সি, এ থেকে সি এর দিকে ডিরেকশন, আর সি থেকে এ থেকে সি এর দিকে হবে আমাদের সাইডের ডিরেকশন। এখন মনে করো আমার এইখানে যদি আমি ভালো করে একটু খেয়াল করো, এফ, এই যে এফ বিন্দুটা আমি এই বিসি এর সমান্তরাল যে রেখাটা গেল, বিসি এর সমান্তরাল যে রেখাটা গেল, তো আমি এটাকে সেম কালার করে দেওয়ার চেষ্টা করি, যে একটু সেম কালার দিয়ে দিই। ওকে, তো বিসি এর সমান্তরাল যে রেখাটা, বিসি এর সমান্তরাল রেখা মনে করো যে ই বিন্দুতে যাচ্ছে, ইএফ রেখা। এই যে ইএফ যে রেখাটা, এই যে এফ বিন্দুতে টাচ করলো এসিকে, এই এফ বিন্দুতে যে ইন্টারসেক্ট করলো এফ বিন্দুতে এসি সাইডকে, তো আমাকে এফটাকে দেখা যাবে ত্রিভুজের মিডল সাইড, অর্থাৎ এইটা হচ্ছে এ বি এসি লাইনের মিডল সাইড। এটা প্রুফ করতে বলছে, মধ্যবিন্দু হবে বা মধ্যবিন্দু দিয়ে যাবে। এখন এফ তাহলে ত্রিভুজের মধ্যবিন্দু, এফ যদি ত্রিভুজের মধ্যবিন্দু হয় এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি শুরুতে কি এফকে মধ্যবিন্দু বলতে পারবো না। তাহলে আমি এক কাজ করি, এই ত্রিভুজের যে কোনো একটা মধ্যবিন্দু নির্ণয় করে নিই, মানে ধরে নিই। যেমন ধরি যে এই জি হচ্ছে যে আমার এই ত্রিভুজের মধ্যবিন্দু। কি মনে করলাম? জি হচ্ছে এই ত্রিভুজের মধ্যবিন্দু। তারপরে আমি এই ই আর জিকে যোগ করে দিলাম, জি যোগ করে। তাহলে ই থেকে ডিরেকশন হবে কি, ই থেকে জি এর দিকে। এই যে আমার চিত্র হয়ে গেছে, এবার আমি প্রমাণ করব। তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি কি, মনে করে ত্রিভুজ এবিসি, এই এবি বাহুর মধ্যবিন্দু ই, যা বিসি বাহুর সমান্তরাল হয়ে এসি বাহুকে এফ বিন্দু ছেদ করে প্রমাণ করতে হবে যে এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তারপরে আমরা মনে করব, প্রমাণের সময় যে একটু মনে করব, যে বিস্তারিতটা আমি লিখে দিচ্ছি না তোমাদের, জাস্ট প্রমাণের মূল অংশটা দেখাচ্ছি, যেহেতু আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে কিন্তু সব বিস্তারিত লেখা আছে। আমি শুধু প্রমাণটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। যে দেখো, যে মনে করি যে এই এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি, এফ এসি এর মধ্যবিন্দু নয়, তাহলে একটা মধ্যবিন্দু নিশ্চয়ই থাকবে, সেটা হচ্ছে জি। তাহলে জিকে ধরলাম এসি এর মধ্যবিন্দু, ই আর জিকে যোগ করি। এবার আসো, আমি যেহেতু এখানে তোমার জিকে মধ্যবিন্দু ধরলাম, এখন দেখো তো এই এই ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে, আমরা লিখলাম এই ভেক্টর সমান কি আমরা হাফ অফ এবি ভেক্টর লিখতে পারি কিনা? অবশ্যই পারি। কেন বলো তো? লিখতে পারি এই জন্য যে তোমার হচ্ছে এই ই কার মধ্যবিন্দু? ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু। ই হচ্ছে কার মধ্যবিন্দু বলো তো? ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে ই যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমি অবশ্যই এই ইকুয়ালস টু হাফ অফ এবি লিখতে পারি। তাহলে এটা মধ্যবিন্দু। ওকে, এই যে এ ই ইজ ইকুয়ালস টু হাফ অফ এবি কেন লেখা যায়? কারণ এই ই হচ্ছে এবি এর মধ্যবিন্দু। ঠিক একই রকমভাবে আমি যেহেতু জিকে এসি এর মধ্যবিন্দু ধরেছি, তাহলে এ জি সমান কি লেখা যায়? হাফ অফ এসি ভেক্টর। কারণ কি? ওই একই কারণ, যে জি কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। এটা আমি ধরে নিলাম আর কি। ওকে, এটা আমি শুরুতেই লিখব যে মনে করি এফ এসি এর মধ্যবিন্দু না,
এফ এস এর মধ্যবিন্দু না, তাহলে জি হচ্ছে এস এর মধ্যবিন্দু, আর এই এফকে যোগ করে দিলাম। এবার দেখো এই দুইটা থাকলো। এবার আসো আমরা ত্রিভুজের মধ্যে যাই। ত্রিভুজ কোনটা? পুরো বড় ত্রিভুজটাকে নেব, ত্রিভুজ এবিসি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা এক কাজ করি। দেখো এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তুমি যদি ডিরেকশন অনুযায়ী যোগ করো, এটাকে ত্রিভুজ বিধি বলে। ধরো আমি এবি যেদিকের দিক আর বিসি যেদিকের দিক, তুমি খেয়াল করে দেখো এদের দিক একই, কারণ এরা হচ্ছে কিভাবে আছে বলো তো, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দুইটাকে তুমি যোগ করতে পারবা। তাহলে আমরা যদি যোগ করে দিই পাবো কি বলো তো, এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর। এই দুইটাকে যোগ করলে দেখো এন্টি সাইডে যেটা আছে, অপোজিট সাইড, আমি যোগ করার পরে দেখো এরা আছে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আর এ আছে ক্লকওয়াইজ। তার মানে যাদের দিক একই দিকে তাদেরকে আমরা যোগ করলাম, যারা অপোজিট দিকে আছে সেটা হচ্ছে আমাদের যোগফল বা লব্ধি। তার মানে এবি ভেক্টর সমান বিসি ভেক্টর সমান আমরা লিখতে পারবো হচ্ছে এসি ভেক্টর, লিখে দিলাম। এখন এক কাজ করি, আমি এখান থেকে বিসি ভেক্টরটাকে রেখে দিই, বিসি ভেক্টরটাকে যদি রেখে দিই আর এবিটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এ সি ভেক্টর মাইনাস হচ্ছে এবি ভেক্টর। এটাকে বলে প্রথমটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি, আর নিচে হচ্ছে ভেক্টরের ত্রিভুজের বিয়োগ বিধি। দেখো এ পয়েন্ট থেকে গেল, তাহলে বি সি, বি মাইনাস সি বা বিসি। ওকে, তাহলে এখানে কি অ্যাপ্লাই করা হয়েছে? ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করছে এখানে। তাহলে এখানে আমরা ভেক্টর ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলাম। এই পর্যন্ত বুঝতে তোমাদের নিশ্চয়ই প্রবলেম হয় নাই। আমরা এটাকে ধরে নিলাম যে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, তো আমার চিত্রটা প্রয়োজন হবে, আমি চিত্রটাকে একটু নিচে নিয়ে যাই। এই যে চিত্র দেখে দেখে তোমাদের বোঝাবো একদম সহজ করে। এইবার দেখো এবার আমরা ত্রিভুজ ছোটটাকে নিব। এই যে ত্রিভুজ দেখো নাম হচ্ছে এ ই জি, ত্রিভুজ এ ই জি। তাহলে ত্রিভুজ এ ই জি এর ক্ষেত্রে আমরা আবার ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? ট্রায়াঙ্গেল ল। দেখো এই এ ই আর জি ই এদের ডিরেকশন সেম দিকে, এন্টি ক্লকওয়াইজ আছে এরা। তাহলে এন্টি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরছে, তো এদেরকে আমি যোগ করতে পারবো। যোগ করলে কি হবে? যোগ করলে লিখতে পারবো যে এ ই ভেক্টর প্লাস হচ্ছে ই জি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ জি। দেখো অপোজিট ডিরেকশন আছে, এ জি ভেক্টর লেখা যাবে। এটাও আমাদের কি বলতো? ত্রিভুজ সূত্র, এ জি ভেক্টর। এখানে আমরা কি অ্যাপ্লাই করছি? ট্রায়াঙ্গেল ল। ওকে, একটু যদি এখন খেয়াল করো, আমরা যদি এখানে এই ইজিটাকে রেখে দিই, আর যদি এখানে যেহেতু ইজি এখানে সমান্তরাল যে সাইডগুলো বিসি আর ইজি, এদের আমি আসলে ভ্যালু বের করার চেষ্টা করছি। বিসির ভ্যালু তো অলরেডি চলে আসছে, এবার ইজিটাকে রেখে দাও। ইজিটাকে রেখে দিলে আমরা এইটাকে ওই পাশে পাঠাইতে পারি। তাহলে ইজি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ জি ভেক্টর মাইনাস হচ্ছে এ ই ভেক্টর, এটা লেখা যায়। মাইনাস হচ্ছে কি? এই ভেক্টর। একটু এবার খেয়াল করো, তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝবা যে এখানে মান বসানো যায়। যে এজি সমান কি বলতো? একদম শুরুতে আমরা লিখে রাখছি যে এজি সমান হাফ অফ এসি। এজি সমান কি? হাফ অফ এসি। তাহলে এজির পরিবর্তে কি লেখা যাবে? এজির পরিবর্তে লেখা যাবে হাফ অফ এসি ভেক্টর মাইনাস এই, একটু খেয়াল করো, এ ই ভেক্টর সমান হচ্ছে হাফ অফ এবি ভেক্টর। তাহলে এর পরিবর্তে কি লেখা যাবে? হাফ অফ এবি ভেক্টর। লিখে দিলাম হাফ অফ এ বি ভেক্টর। আর এখানে তো যে ছিল সে তো থাকবেই ই জি ভেক্টর। ওকে, খেয়াল করো, এই ডান সাইড থেকে চাইলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এখান থেকে হাফ কমন নিতে পারি। তাহলে ই জি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ যদি কমন নিই, তাহলে এসি ভেক্টর মাইনাস হচ্ছে এবি ভেক্টর নিলাম কমন। এসি ভেক্টর মাইনাস হচ্ছে এবি ভেক্টর। এখন দেখো এই যে 1 নম্বর সমীকরণের মধ্যে আমি একটা মান বের করে রেখেছিলাম যে বিসি ভেক্টর সমান হচ্ছে এসি মাইনাস এবি। তাহলে এখানে হাফ অফ এসি মাইনাস এবি সমান তুমি কি লিখতে পারবা? পারবা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে এখানে কি লেখা যাবে? যে সুতরাং ই জি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ বি সি ভেক্টর। একটু খেয়াল করে দেখো, আমাদের কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেছে যদি তুমি একটু খেয়াল করো ভালো করে। দেখো আমার প্রশ্ন বলছে কি যে তোমার যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে তার মধ্যবিন্দু ছেদ করবে। একটু খেয়াল করো, ইজি এই যে রেখাটা ইজি, এই জিটাকে আমি মধ্যবিন্দু ধরে নিয়েছিলাম এবং জিটাকে আমি মধ্যবিন্দু প্রমাণ করার চেষ্টা করেছি। এবং জি যদি কোনো কারণে এফ এর উপর পড়ে যায় তাহলে এফ হবে আমাদের মধ্যবিন্দু। আমাদের টার্গেট ছিল এফটা যে মধ্যবিন্দু এটা প্রমাণ করবো। তো এফটা যেহেতু মধ্যবিন্দু, এটা প্রথমেই বলতে পারছি না বলতে পারার কারণে আমি জিকে একটা মধ্যবিন্দু ধরে নিলাম। এখন চেষ্টা করবো যে জি বিন্দু কি জি বিন্দু না কোয়াশে এফ বিন্দুর উপর পড়লো। যদি ও এফ বিন্দুর উপর পড়ে যায় তাহলে এই এফ বিন্দুই হবে হচ্ছে কি বলতো?
এফ বিন্দু হবেই হচ্ছে আমার এই এসি বাহুর মধ্যবিন্দু। ভালো করে খেয়াল করো, আমি প্রমাণ করছি যে জিই সমান্তরাল বিসি। আবার আমাদের কোশ্চেন দেওয়া ছিল যে ইএফ সমান্তরাল হচ্ছে বিসি, কি দেওয়া ছিল? বিসি। আর আমি প্রমাণ করছি যে ইজি সমান্তরাল হচ্ছে বিসি। খেয়াল করো, এটা হচ্ছে প্রশ্নে বলছে আর এটা আমি প্রমাণ করছি। এখন দেখো, একটু যদি বাস্তব উদাহরণ দিয়ে তোমরা আর ভালো বুঝতে পারবা। মনে করো যে এইটা একটা সরলরেখা আর তার সমান্তরাল আর একটা সরলরেখা যদি আমি কল্পনা করি যে এইখানে আর একটা সরলরেখা আছে, এই যে সরলরেখাটা। এখন এদের লেন্থ সমান হওয়ার দরকার নাই। মনে করো এবি একটা রেখা আর হচ্ছে সিডি একটা রেখা, এদেরকে আমরা বলছি সমান্তরাল। সমান্তরাল কেন বলছি? এদের ডিস্টেন্সটা হচ্ছে, মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে সমান। যতটুকু পথ তারা গেল তারা মধ্যবর্তী দূরত্বটা সমান, সব জায়গাতে সমান মেনটেন করলো। এখন আমি যদি বলি যে এইখান থেকে আর একটা রেখা গেল সি বিন্দু দিয়ে সিএফ, যদি আমি এটাকে ধরো সি বিন্দুতে আরেকটা রেখা গেল সিএফ, এখন তুমি বলো তো সিএফকে তুমি বিসি এর সমান্তরাল বলবা? এটা কি তুমি বলতে চাইবা? না, তুমি বলবা না। কেন বলবা না? কারণ দেখো, সিএফ সমান্তরাল হলে এখানে সি বিন্দু থেকে এই বিন্দুর এখানে যে ডিস্টেন্স থাকার কথা, এইখানে যে ডিস্টেন্স থাকার কথা, এবং এই জায়গাতে সে একই ডিস্টেন্স থাকার কথা, কিন্তু এই জায়গাতে ডিস্টেন্স বেশি। তাহলে এই রেখাটা কি সমান্তরাল না, তার মানে সিডি সমান্তরাল। এখন দেখো দুইটা রেখারে কিন্তু, তাহলে সিডি একটা ভেক্টর ধরো আর সিই একটা এফ একটা ভেক্টর ধরো। এখন দুইটাই যদি এবি এর সমান্তরাল হতে হয়, আবার দুইটার আদিবিন্দু যদি সেম হয়, তাহলে দুইটা সরলরেখা একটার উপর দিয়ে যাওয়া লাগবে, আর না হলে তারা সমান্তরাল হবে না। তার মানে এই সিএফ রেখাটা অবশ্যই ডি বিন্দুকে টাচ করে যাওয়া লাগবে। কি হওয়া লাগবে বলতো? এটাকে অবশ্যই কোথায় এসে পড়তে হবে? ডি বিন্দুর উপরে পড়তে হবে, তাহলেই ওই সিএফটা সমান্তরাল হতে পারবে। এবার আমরা যেটা করলাম যে ইএফ সমান্তরাল বিসি প্রশ্নে দেওয়া ছিল আর ইজি সমান্তরাল বিসি আমি প্রমাণ করছি। দেখো ইএফ যে ভেক্টরটা আর ইজি যে ভেক্টরটা, এই দুইটা ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ আদিবিন্দু কিন্তু সেম। তো আদিবিন্দু যদি আমরা সি বিন্দুর মতো সমান হয়, তাহলে এটা এই যে ভেক্টরটা এটা যদি সমান্তরাল করতে চাই, তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে বলো তো? অবশ্যই এটাকে এসে পড়তে হবে এটার উপরে, তাছাড়া এর সমান্তরাল হওয়ার কোনো রাস্তা নাই। তাহলে সমান্তরাল হতে গেলে অবশ্যই কী হতে হবে? সি থেকে যে ডি এর উপর পড়তে হবে। তাহলে সি থেকে যে ডি এর উপর পড়তে হয়, তাহলে কি করতে হবে? আমাদের এইখানে যে রেখাটা ইএফ, এটা ইজি অবশ্যই ইএফ এর উপর পড়ে এই জি বিন্দুটা এসে পড়বে এফ বিন্দুর উপর, তখন এই এফ আর জি আসলে একই বিন্দু হবে। তখন এফ বিন্দুকে আমরা কি মধ্যবিন্দু বলতে পারবো। এবং এটা আমাদের ইজি হায়ার ম্যাথ বই কিন্তু আমরা সেই কথাটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা এখন এটা আমি যেহেতু প্রমাণটাকে আরও সহজ করে তোমাদের কাছে উপস্থাপন করেছি, এবং এখানে দেখো এই যে এই বিসি সমান্তরাল হচ্ছে ইএফ, তাহলে ইজি এবং ইএফ অভিন্ন রেখা, অর্থাৎ ই ও এফ এর অভিন্ন বিন্দু। অভিন্ন বিন্দু হওয়ায় এই এফ বিন্দু হবে এসি এর মধ্যবিন্দু, কারণ কি ওই আদি বিন্দু দুইজনের সেম হওয়ায় এক বিন্দু আর এক বিন্দুর উপরে সমপতিত হবে। অর্থাৎ দুইটাই যখন একই রেখা হয় তখন এফ যেহেতু শুরুতেই ছিল, তাহলে এফকেই মধ্যবিন্দু বলা যায়। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।